হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কেএমডিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের ইংরেজির রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার থার্ড সামাটিভের যে 6 নম্বর স্কুলটা রয়েছে, হাওড়া জিলা স্কুল, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো করাবো। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যারা যারা এই স্কুলের অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে নিতে চাও, তারা ডেসক্রিপশানে দেখো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হয়ে গিয়ে রিকোয়েস্ট পাঠাবে। আমি সেখান থেকে অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে প্রোভাইড করে দেবো। ওকে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো সিনে কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। অনুচ্ছেদটি পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, আই স্যাট ইন দ্য ডার্ক ভিউ রুম অফ দ্য স্পেস স্টেশন। আমি মহাকাশ স্টেশনের অন্ধকার ভিউ রুমে বসেছিলাম। আই লুকড আউট অ্যাট দ্য আর্থ। আমি পৃথিবীর দিকে তাকালাম। ইট ওয়াজ সামহোয়াট ফ্যামিলিয়ার টু মি। এটা আমার কাছে কিছুটা পরিচিত মনে হলো। দেয়ার ওয়াজ এ স্মল ফটোগ্রাফ অফ দ্য ব্লু প্ল্যানেট ইন আওয়ার ড্রয়িং রুম। আমাদের ড্রয়িং রুমে নীল গ্রহটির একটি ছোট ছবি ছিল। আই কেপলার মাস্টারম্যান, আমি কেপলার মাস্টারম্যান, ওয়াজ বর্ন অন দ্য মুন 15 ইয়ার্স ব্যাক। 15 বছর আগে আমি চাঁদে জন্মেছিলাম। মাই মাদার হ্যাড বিন ডেড 5 ইয়ার্স এগো। আমার মা 5 বছর আগে মারা যান। সি হ্যাড টোল্ড মি স্টোরিজ অ্যাবাউট দ্য আর্থ। তিনি আমাকে পৃথিবীর সম্পর্কে গল্প বলেছিলেন। দ্যাট এক্সাইটিংলি আননোন প্লেস, সেই রোমাঞ্চকর অজানা জায়গার। মাই ফাদার ইজ দ্য গভর্নর অফ দ্য মুন। আমার বাবা ছিলেন চাঁদের গভর্নর। হি ওয়াজ গোয়িং অন অ্যান এক্সপিডিশন টু দ্য আর্থ। তিনি পৃথিবীতে যাচ্ছে একটা অভিযানে। অ্যান্ড হিয়ার ওয়াজ আই অ্যাকম্পানিং হিম অন মাই ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্থ। আর এখানে আমি তার সঙ্গে যাচ্ছিলাম, এটা পৃথিবীর উদ্দেশ্যে আমার প্রথম যাত্রা। ওকে, ফার্স্ট এভার জার্নি মানে হচ্ছে এটা আমার প্রথম যাত্রা। এরপর দেখো নেক্সট পেজ। আই লুকড ডাউন অ্যাট আর্থ। আমি নিচে পৃথিবীর দিকে তাকালাম। ইট সিমড টু ক্লোজ টু মি দ্যাট আই ফেল্ট আই কুড টাচ ইট। এটি আমার কাছে এতটাই কাছাকাছি মনে হলো যে আমি অনুভব করলাম যে যেন এটিকে ছুঁতে পারবো। উই হ্যাড টু ওয়েট ফর অ্যানাদার 15 মিনিটস বিফোর আওয়ার জার্নি স্টার্টেড। কী হয়েছিল, আমাদের যাত্রা শুরু হওয়ার আগে আরও 15 মিনিট অপেক্ষা করতে হয়েছিল। ওকে, 15 মিনিটস মানে হচ্ছে 15 মিনিট অপেক্ষা করতে হয়েছিল। এটা ছিল তোমাদের সিন। এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে একের দাগের প্রশ্ন দেখো, হু ইজ দ্য রাইটার অফ দ্য অ্যাবাভ প্যাসেজ। আমরা যে অনুচ্ছেদটা পড়লাম, এই অনুচ্ছেদের লেখক কে, বা এই অনুচ্ছেদটি কে লিখেছেন। তাহলে উত্তরটা দেখো, দ্য রাইটার অফ দ্য অ্যাবাভ প্যাসেজ ইজ মনিকা হিউজেস। অনুচ্ছেদটির লেখক কে ছিলেন? মনিকা হিউজেস। ওকে, এরপরের প্রশ্ন দেখো, হোয়ার ডিড দ্য স্পিকার সিট। কথক কোথায় বসেছিল। তাহলে এর উত্তরটা দেখো, দ্য স্পিকার স্যাট ইন দ্য ডার্ক ভিউ রুম অফ দ্য স্পেস স্টেশন। মহাকাশ স্টেশনের একটি অন্ধকার ভিউ রুমে বসেছিল। বোঝা গেল। এরপর তিনটা দেখো, হোয়াট ডিড দ্য স্পিকারস মাদার টেল হিম। কথকের মা তাকে কি বলেছিল, তাকে কি বলতো। তাহলে উত্তর দেখো, দ্য স্পিকারস মাদার টোল্ড হিম স্টোরিজ অ্যাবাউট দ্য আর্থ। কথকের মা তাকে কি বলতো, পৃথিবীর সম্পর্কে গল্প বলতো বা গল্প শোনাতো। দ্যাট এক্সাইটিংলি আননোন প্লেস, যেটা ছিল কি একটা রোমাঞ্চকর অজানা জায়গা। তার বিষয়ে কথকের মা তাকে গল্প শোনাতেন। ওকে, এরপর দেখো বিয়েটা কি বলেছে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। উপরের অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। তাহলে একটা দেখো, দ্য স্পিকার ওয়াজ লুকিং ডাউন অ্যাট দ্য আর্থ। এটা হবে হুইচ সিমড সো ক্লোজ টু দ্য
টু দ্য দ্যাট আই ফেল্ট আই কুড টাচ ইট। এটা যদি না বুঝতে পারো তাহলে এখান থেকে লিখবে, এখান থেকে ইটের বদলে লিখবে হুইচ, হুইচ সিমড সো ক্লোজ টু মি দ্যাট আই ফেল্ট আই কুড টাচ ইট। এতটা পর্যন্ত লিখবে। ওকে, আমি দাগ দিয়ে দিচ্ছি। প্রথমের বাক্যটাতে এখান থেকে এতটা লিখবে। দুয়েটা দেখো, দ্য স্পিকারস ফাদার ওয়াজ, কথকের বাবা ছিলেন, কে ছিলেন? দ্য গভর্নর অফ দ্য মুন, চাঁদের গভর্নর। তিনেটা দেখো, দ্য স্পিকার ওয়াজ অ্যাকম্পানিং হিজ ফাদার অন, এটা হবে হিজ ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্থ, যেটা ছিল তার প্রথম যাত্রা পৃথিবীতে তার বাবার সঙ্গে। ওকে, এরপর সিটা দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। নিচের স্টেটমেন্টগুলির মধ্যে যে স্টেটমেন্টটি ঠিক হবে তার পাশে টি লিখবে, আর যেটি ভুল হবে তার পাশে এফ লিখবে। তাহলে এক একটা আছে দেখো, দ্য ব্লু প্ল্যানেট রেফার্স টু দ্য মুন, এখানে নীল গ্রহ বলতে কাকে বোঝানো হয়েছিল? চাঁদকে। এই স্টেটমেন্টটা ঠিক কি? না, একদমই ঠিক নয়। তাহলে পাশে কি হবে? এফ। দুয়েটা দেখো, কেপলার ওয়াজ 10 years old হোয়েন ইজ মাদার ডায়েড, যখন তার মা মারা গিয়েছিল তখন তার বয়স ছিল 10 বছর। হ্যাঁ, কারণ কি তার বর্তমান বয়স কত? 15 বছর। তার 5 বছর আগে মা মারা যায়। ওকে, তাহলে তার বয়স তখন কত ছিল? 10 বছর। তাহলে এই স্টেটমেন্টটা সঠিক স্টেটমেন্ট। তাহলে পাশে কি হবে? টি। তিনেটা দেখো, দ্য আর্থ ওয়াজ রিয়েলি ক্লোজ টু দ্য স্পিকার, পৃথিবী সত্যি সত্যি কথকের সামনে চলে এসেছিল। এটা কি, এটা সঠিক স্টেটমেন্ট কি? না, সঠিক স্টেটমেন্ট নয়, এটা ভুল স্টেটমেন্ট। কারণ তার মনে হয়েছিল যে তার কাছে চলে এসছে, তাই না? তাহলে এটা হবে ফলস, অর্থাৎ এফ। চারটা দেখো, কেপলার হ্যাড এ ম্যাপ অফ দ্য আর্থ ইন হিজ ড্রয়িং রুম, কেপলারের ড্রয়িং রুমে পৃথিবীর একটা ম্যাপ ছিল। এই স্টেটমেন্টে কিন্তু ভুল স্টেটমেন্ট, কারণ আমরা পড়ার সময় দেখেছিলাম যে তার ড্রয়িং রুমে ম্যাপ ছিল না, একটা ফটোগ্রাফ ছিল, একটা ছবি ছিল ছোট, তাই না? তাহলে এটা হবে ফলস, অর্থাৎ এফ। বোঝা গেল? এরপর ডিএটা দেখো, ফাইন্ড এ ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ হুইচ মিনস দ্য ফলোয়িং, নিচের যে ওয়ার্ডটা রয়েছে এর মিনিং ওয়ার্ড হবে এমন একটা ওয়ার্ড প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তাহলে দেখো ওয়ার্ডটা কী আছে? ওয়েল নোন মানে হচ্ছে সুপরিচিত, তাহলে এর মিনিং ওয়ার্ড কী হবে? ফ্যামিলিয়ার। ফ্যামিলিয়ার মানেও কি? পরিচিত। বোঝা গেল? এরপর দেখো কি বলেছে, রিড দ্য ফলোয়িং এক্সট্রাক্ট অফ দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচে দেওয়া কবিতার স্টেঞ্জাগুলো পড়ো, খণ্ডগুলো পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউগিং, আমি আমার বাবার সঙ্গে যাব। কোথায় যাবে? চাষ করতে যাবে। টু দ্য গ্রিন ফিল্ড বাই দ্য সি, কোথায়? সমুদ্রের কাছে সবুজ মাঠে। অ্যান্ড দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য সিগালস উইল কাম ফ্লকিং আফটার মি। কী বলেছে? রুকস, রুকস মানে হচ্ছে দাঁড়কাক, ক্রোজ মানে হচ্ছে কাক, এবং সিগালস মানে হচ্ছে শঙ্খচিল। তাহলে দাঁড়কাক, কাক, শঙ্খচিল এরাও কি করবে? উইল কাম ফ্লকিং আফটার মি। ফ্লকিং মানে হচ্ছে ঝাঁক বেঁধে, তারাও ঝাঁক বেঁধে আমার পিছু পিছু আসবে। আই উইল সিং টু দ্য প্যাশেন্ট হর্সেস, আমি গান গাইব ধৈর্যশীল ঘোড়াদের জন্য। উইথ দ্য লার্ক ইন দ্য সাইন অফ দ্য ইয়ার, বাতাসে ভেসে আসবে লার্ক মানে হচ্ছে একটা গায়ক পাখি, তার সঙ্গে সঙ্গে গাইবে। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য প্লাউ সং, এবং আমার বাবা চাষের গান গাইবে। দ্যাট ব্লেসেস, যেটা আশীর্বাদ করবে। দ্য ক্লেভিং শেয়ার, ক্লেভিং শেয়ার মানে হচ্ছে যখন নাগল করা হয় তখন তোমরা খেয়াল করে দেখবে যে যখন নাগল করা হয় তখন মাটিটা কি হয়? দুভাগে ভাগ হয়ে যায়, তাই না? তাহলে ওই দ্বিখণ্ডিত যে অংশটা সেটাকে আশীর্বাদ করবে। ওকে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ পোয়েম, উপরের কবিতা থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। তাহলে একটা দেখো, দ্য পোয়েট উইল গো, এটা হবে উইথ হিজ ফাদার হে প্লাউইং, কবি তার বাবার সঙ্গে কোথায় যাবে? চাষে। ওকে, দুইটা দেখো, দ্য কালার অফ দ্য ফিল্ড ইজ, মাঠের রং কী ছিল?
এটা হবে গ্রিন, সবুজ ছিল। তিনেরটা দেখো, ডিউরিং প্লাগিং দ্য হর্সেস আর, যখন নাগল করা হচ্ছিল তখন ঘোড়াগুলো কীরকম ছিল? প্যাসেন্ট, ধৈর্যশীল ছিল। চারটা দেখো, দ্য প্লাউ সং উইল কী করবে? চাষের গান কী করবে? এটা হবে ব্লেস দ্য ক্লেভিং শেয়ার, দ্বিখণ্ডিত অংশটাকে কী করবে? আশীর্বাদ করবে। ওকে, যাতে চাষ ভালো হয়। বোঝা গেল? এরপর দেখো আনসিনে কী বলেছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে কী আছে দেখো, তেন্ডুলকর ওয়াজ বর্ন অন এপ্রিল 24, 1973 অ্যাট নির্মল নার্সিং হোম ইন মুম্বাই, মহারাষ্ট্র, ইন্ডিয়া। তেন্ডুলকর 24 এপ্রিল 1973 সালে ভারতের মহারাষ্ট্রের মুম্বাইতে নির্মলা নার্সিং হোমে জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফাদার রমেশ তেন্ডুলকর ওয়াজ এ ওয়েল নোন মারাঠা নোভেলিস্ট অ্যান্ড হিজ মাদার রজনী ওয়ার্কড ইন দ্য ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি। কি বলছে? হিজ ফাদার, তার বাবা রমেশ তেন্ডুলকর কে ছিলেন? ওয়াজ এ ওয়েল নোন মারাঠা নোভেলিস্ট, সুপরিচিত একজন মারাঠা ঔপন্যাসিক। এবং হিজ মাদার, তার মা কে ছিলেন? রজনী, ওয়ার্কড ইন দ্য ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি, কোথায় কাজ করতেন? ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে কাজ করতেন। সচিন ওয়াজ নেমড আফটার হিজ ফাদার্স ফেভারিট মিউজিক ডিরেক্টর শচীন দেব বর্মন। সচিনের নাম রাখা হয়েছিল তার বাবার পছন্দের সঙ্গীত পরিচালক শচীন দেব বর্মনের নাম অনুসারে। তেন্ডুলকর হ্যাজ 3 elder siblings, 2 half brothers, Nitin and Ojit, and a half sister, Sarita. তেন্ডুলকরের 3জন বড় ভাই বোন ছিল। 2 half brothers অর্থাৎ 2জন সৎ ভাই, কে? নিতিন এবং অজিত। অ্যান্ড এ হাফ সিস্টার, এবং এক সৎ বোন ছিল যার নাম ছিল সরিতা। দে আর ফ্রম হিজ ফাদার্স ফার্স্ট ম্যারেজ, তারা ছিল তার বাবার প্রথম স্ত্রীর সন্তান। ওকে, তোমরা এবার কমেন্ট করে বলো যে এই প্যাসেজটা কার সম্পর্কে আমরা পড়লাম। ওকে, তাড়াতাড়ি কমেন্ট করে বলো। এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইচ ইন কমপ্লিট সেন্টেন্সেস, নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। তাহলে একে দেখো কি বলেছে, হোয়েন ওয়াজ তেন্ডুলকর বর্ন, কখন তেন্ডুলকর জন্মগ্রহণ করেছিলেন? তাহলে এর উত্তরটা দেখো, তেন্ডুলকর ওয়াজ বর্ন অন এপ্রিল 24, 1973, 24 এপ্রিল 1973 সালে তেন্ডুলকর জন্মগ্রহণ করেছিলেন। এরপরের প্রশ্ন দেখো, হু ওয়্যার তেন্ডুলকরস প্যারেন্টস, তেন্ডুলকরের পিতামাতা কে ছিলেন বা কারা ছিলেন? তাহলে উত্তর দেখো, এটা হবে তেন্ডুলকর প্যারেন্টস ওয়্যার রমেশ তেন্ডুলকর অ্যান্ড রজনী তেন্ডুলকর। তার বাবা কে ছিল? রমেশ তেন্ডুলকর, এবং মা ছিল রজনী তেন্ডুলকর। ওকে, এরপর 3 প্রশ্নটা দেখো, হোয়াট ওয়াজ তেন্ডুলকরস ফাদার, তার বাবা তেন্ডুলকরের বাবা কে ছিলেন? তাহলে উত্তর দেখো, তেন্ডুলকরস ফাদার ওয়াজ এ ওয়েল নোন মারাঠা নোভেলিস্ট, তেন্ডুলকরের বাবা ছিলেন একজন সুপরিচিত মারাঠা উপন্যাসিক। বোঝা গেল? এরপরের প্রশ্ন দেখো, হোয়ার ডিড শচীনস মাদার ওয়ার্ক, শচীনের মা কোথায় কাজ করতেন? তাহলে এটা দেখো, শচীনস মাদার ওয়ার্কড ইন দ্য ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি, শচীনের মা কাজ করতেন কোথায়? ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে। ওকে, এরপর দেখো বিয়েটা কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, নিচের স্টেটমেন্টগুলির মধ্যে যেটি ঠিক হবে তার পাশে টি লিখবে, আর যেটি ভুল হবে তার পাশে এফ লিখবে। ওকে, তাহলে 1 দাগের স্টেটমেন্ট দেখো, তেন্ডুলকরস মাদার ওয়ার্কড ইন দ্য ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি, তেন্ডুলকরের মা ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে কাজ করতেন। এই স্টেটমেন্টটা সঠিক স্টেটমেন্ট, তাহলে পাশে কী হবে? টি। 2 দেখো, তেন্ডুলকর ওয়াজ বর্ন ইন চেন্নাই, তেন্ডুলকর চেন্নাইতে জন্মগ্রহণ করেছিলেন। এই স্টেটমেন্টটা একেবারেই ভুল, কারণ তিনি জন্মগ্রহণ করেছিলেন মুম্বাইতে, মহারাষ্ট্রে, তাই না? তাহলে এটা হবে ফলস। 3 দেখো, শচীন দেব বর্মন ওয়াজ এ মিউজিক ডিরেক্টর, শচীন দেব বর্মন ছিলেন একজন সঙ্গীত পরিচালক।
এই স্টেটমেন্টটা সঠিক স্টেটমেন্ট, তাহলে পাশে কি হবে, ট্রু অর্থাৎ টি। চারটে দেখো, রমেশ টেন্ডুলকর ওয়াজ এ ক্রিকেটার। রমেশ টেন্ডুলকর ছিলেন একজন খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড়। তাহলে এই স্টেটমেন্টটা ভুল স্টেটমেন্ট, তাহলে পাশে কি হবে, এফ। পাঁচের দেখো, নিতিন অ্যান্ড অজিত ওয়ার দ্য ফ্রেন্ডস অফ টেন্ডুলকর। নিতিন এবং অজিত ছিলেন তেন্ডুলকরের বন্ধু। এই স্টেটমেন্টটাও কিন্তু ভুল স্টেটমেন্ট, কারণ আমরা প্যাসেজটা পড়ার সময় দেখেছি এরা দুজন ছিল তেন্ডুলকরের সিবলিংস, তাই না, তা অর্থাৎ ভাই বোন। তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ। বোঝা গেল? এরপর দেখো কি বলেছে, অ্যাড এ সুইটেবল প্রিফিক্স অর সাফিক্স টু ইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু ফ্রম নিউ ওয়ার্ডস। নিচের যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলিতে সুইটেবল সাফিক্স এবং প্রিফিক্স কি করতে বলেছে, অ্যাড করতে বলেছে। ওকে, তাহলে প্রথমের ওয়ার্ডটা কি আছে, ফেমাস, তাহলে এটা হবে আনফেমাস, এখানে প্রিফিক্স অ্যাড হয়েছে। আর দুয়ে রয়েছে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এটা হবে স্টেপ ব্রাদার্স অ্যান্ড স্টেপ সিস্টার্স। এখানে স্টেপ আর স্টেপ প্রথমে রয়েছে, তাহলে এই দুটোতে কি হয়েছে, প্রিফিক্স অ্যাড হয়েছে। বোঝা গেল? এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চুজিং দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য ব্রেকেটস। বন্ধনীর মধ্য থেকে সঠিক ওয়ার্ডগুলো বেছে নিয়ে শূন্যস্থানে লিখতে হবে। তাহলে একটা দেখো, এই 100 রুপিস ড্যাশ টু মাচ ফর দিস আইটেম। এটা হবে এই 100 রুপিস ইজ টু মাচ ফর দিস আইটেম। এখানে ইজ হয়েছে কারণ 100 রুপিস এটা প্লুরাল বোঝালেও কিন্তু এর অর্থ কিন্তু সিঙ্গুলার, তার জন্য এখানে হয়েছে সিঙ্গুলার ফর্ম অর্থাৎ ইজ। দুইটা দেখো, টাইম অ্যান্ড টাইড, এটা হবে ওয়েট ফর নান। তিনটা দেখো, এইদার হি অর আই ড্যাশ মিস্টেকেন। এটা হবে আইয়ের পরে সবসময় কি বসে, অ্যাম বসে, তাহলে এটা হবে আইদার হি অর আই অ্যাম মিস্টেকেন। চারটা দেখো, দ্য শিপ উইথ ইটস ক্রিউ, এটা হবে ওয়াজ ডিলেইড। বোঝা গেল? এরপর দেখো পাঁচেরটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। সুইটেবল আর্টিকেলস এবং প্রিপোজিশনস দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। তাহলে দেখো আমি উত্তরগুলো করে দিয়েছি। দেয়ার ওয়াজ ওয়ান্স, এটা হবে এ লিটিল গার্ল হু লিভড ইন, এটা হবে দ্য মিডিল অফ এ ডিপ ডার্ক ফরেস্ট উইথ হার প্যারেন্টস। ওকে, ছয়টা দেখো, অ্যাড এ সুইটেবল প্রিফিক্স or suffix to each of the words given in the brackets and fill in the blanks accordingly. এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডগুলির সাথে প্রিফিক্স এবং সাফিক্স অ্যাড করে শূন্যস্থানগুলিতে বসাতে হবে। ওকে, তাহলে একটা দেখো, মাই মাদার স্পেন্ড মেনি ড্যাশ নাইটস হোয়েন আই ওয়াজ আনওয়েল। এখানে ওয়ার্ড কি আছে, স্লিপ, তাহলে এটা কি হবে, স্লিপলেস, এখানে সাফিক্স অ্যাড হয়েছে। ওকে, তাহলে এটা হবে মাই মাদার স্পেন্ট মেনি স্লিপলেস নাইটস হোয়েন আই ওয়াজ আনওয়েল। দুইটা দেখো, ইট ওয়াজ অ্যান মোমেন্ট, এটা ওয়ার্ড কি দেওয়া আছে, এনজয়, তাহলে এটা হবে এনজয়মেন্ট, এটাও সাফিক্স অ্যাড হয়েছে। তিনটা দেখো, ইট ইজ এ ড্যাশ ফ্লাওয়ার, এটা হবে ইট ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, এখানে বিউটি অ্যান্ড বিউটিফুল এটাও সাফিক্স অ্যাড হয়েছে। চারটা দেখো, নাইট ব্রিংস ড্যাশ, এই ওয়ার্ড কি রয়েছে, এখানে ওয়ার্ড কি রয়েছে, ডার্ক, তাহলে এটা হবে ডার্কনেস, এটাও সাফিক্স অ্যাড হয়েছে, তাহলে উত্তরটা হবে নাইট ব্রিংস ডার্কনেস। ওকে, সাতেটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট WH ওয়ার্ডস। নিচে যে শূন্যস্থানগুলি আছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট কি করতে হবে, সঠিক WH ওয়ার্ড বসাতে হবে। ওকে, তাহলে একটা দেখো কি আছে, ড্যাশ ওল্ড আর ইউ, এটা হবে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। দুইটা দেখো, ড্যাশ পেন ইজ ইয়োর, এটা হবে হুইচ পেন ইজ ইয়োর, কোন পেনটা তোমার। তিনটা দেখো, ড্যাশ উইল হি কাম, এটা হবে হোয়েন উইল হি কাম, কখন সে আসবে। ওকে, এই গ্রামার পোর্শনটাতে যদি তোমাদের কোথাও কোনো ডাউট থেকে থাকে তাহলে ডিসক্রিপশানে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হয়ে গিয়ে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি সেখান থেকে সলভ করে দেবো প্রবলেমগুলো। ওকে,
এরপর দেখো রাইটিং স্কিলে কি বলেছে, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অন দ্য টপিক ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। কী করতে বলেছে, একটা প্যারাগ্রাফ লিখতে হবে 60টি শব্দের মধ্যে কিসের সম্পর্কে, ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, গাছ আমাদের প্রিয় বন্ধু। ওকে, তাহলে এই বিষয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তাহলে দেখো প্যারাগ্রাফটা আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।